বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলী আপনি কোথায়। আজ তৃতীয় পর্ব। মিসির আলী বটগাছের গুড়িতে। মিসির আলী বটগাছের গুড়িতে বসে আছেন। বসার জায়গাটা সুন্দর। অর্ধেক বটগাছ রায়না নদীর উপর। নদীর পানি শিকড়ের মাটিতে অনেকটাই ধুয়ে নিয়ে গেছে। অসহায় বটবৃক্ষ নিজেকে রক্ষার জন্য অসংখ্য ঝুড়ি নামিয়েছে। সে এখনও টিকে আছে, কতদিন টিকবে কে জানে। প্রথমবারের মতো মিসির আলী মনে হলো তার একটা ক্যামেরা থাকলে ভালো হতো। নদীর ওপর দাঁড়িয়ে থাকা বটগাছের ছবি তুলে রাখতেন। ভাতের থালা হাতে নিরন্ন ভিখারি ছেলের ছবি তুলতে ফটোগ্রাফাররা পছন্দ করেন। এই বিশাল গাছও এক অর্থে ভিক্ষুক। সে বেঁচে থাকার জন্য করুণা ভিক্ষা করেছে নদীর কাছে, যে নদীর নাম রায়না। মিসির আলী আরাম করে বসেছেন। পায়ের নিচের পানি ছলাৎ শব্দ শুনতে ভালো লাগছে। নদীর পানি যদিও সবসময় একই গতিতে বইছে, কিন্তু ছলাৎ ছলাৎ শব্দটা থেমে হচ্ছে। কিছুক্ষণ ছলাৎ ছলাৎ, তারপর আবার শব্দ নেই, কঠিন নীরবতা। এর কারণ কি? আমাদের চারপাশে অমীমাংসিত সব রহস্য। নদীর নামটা তো রহস্যের একটা। কে দিয়েছে রায়না নাম? প্রাচীন পৃথিবীতে মানবগোষ্ঠী খণ্ড খণ্ড ভাগ হয়ে নদীর পাশে বসতি করেছে। হঠাৎ কেউ একজন কি সেই নদীকে ব্রহ্মপুত্র নাম দিয়েছিল? বিশাল এলাকা জুড়ে নদী, সবাই তাকে ডাকছে ব্রহ্মপুত্র নামে। কারণ কি? বটগাছের কথাই ধরা যাক। কে তার প্রথম নাম দিল? সেই নাম কিভাবে ছড়িয়ে পড়ল? এমন তো না, কিছু জায়গায় নাম বটবৃক্ষ, আবার কিছু জায়গায় হুট বিকিস্ব। মিসির আলির মাথায় এলোমেলো চিন্তা একের পর এক আসছে। তার ভালোই লাগছে। নামকরণ রহস্যের সমাধান তাকে করতে হবে না, এই দায়িত্ব তাকে কেউ দেয়নি। রহস্যের প্রতি সামান্য কৌতূহল প্রদর্শন করলেই হবে। মিসির আলি সিগারেট ধরালেন। তার দৃষ্টি এখন পাখিদের কর্মকাণ্ডে। পাখিদের বড় অংশই বিক। তারা মাছ ধরায় ব্যস্ত। দুটো মাছরাঙা দেখা যাচ্ছে। মাছরাঙার প্রধান খাদ্য মাছ। তবে তারা মাছ ধরায় আগ্রহী না। তারা বাঁশের খুঁটিতে পাশাপাশি বসে আছে। কিছুক্ষণ পর পর একজন আরেকজনকে ঝলক দেখছে। মাছরাঙা যে এত সুন্দর পাখি তা আগে তিনি লক্ষ্য করেননি। ক্যামেরা থাকলে অবশ্য মাছরাঙার ছবি তুলতেন। জায়গাটা নির্ঝর, নদীর পাড় ধরে লোক চলাচল নেই বললেই চলে। নদীতে অনেকক্ষণ পর পর নৌকার দেখা পাওয়া যাচ্ছে। সবাই ইঞ্জিনের নৌকা। দ্রুত বিদায় হয়ে যাচ্ছে। গ্রাম বাংলার স্লোথ জীবনের সমাপ্তি ঘটছে। মিসির আলি চায়ের ফ্লাক্স বের করার জন্য কাপড় ঝুলি খুললেন। আয়না মেয়েটা শুধু যে ফ্লাক্স ভর্তি চা দিয়েছে তা না, এক প্যাকেট বিস্কিট দিয়েছে। বিস্কিটের নাম এনার্জি। সাদা কাগজ এবং বল পয়েন্ট দিয়েছে। সে কি ভেবেছে মিসির আলি লেখক মানুষ? জাকসিনে বাঁধানো একটা ডায়েরি দেখা যাচ্ছে। মিসির আলি কৌতূহল হয়ে ডায়েরি খুললেন। যা সন্দেহ করেছিলেন তাই। তার ছাত্রের লেখা ডায়েরি। সে তার স্ত্রীর আয়না সম্পর্কে লিখছে। চমৎকার! কোনো জায়গায় বসে ডায়েরি পড়া যায় না। ডায়েরি বা গল্পের বই পড়ার অর্থ প্রসারিত দৃষ্টিকে গুটিয়ে নিয়ে আসা। ডায়েরি পড়ার চেয়েও মিসির আলি অনেক বেশি আগ্রহ বোধ করছেন মাছরাঙা পাখিটির গতিবিধি লক্ষ্য করায়। এর নাম মাছরাঙা কেন হলো? মাছ খেয়ে সে রাঙা হয়েছে, এর জন্য? তাহলে তো বকের নাম হওয়া উচিত মাছ সাদা, কারণ মাছ খেয়েই তো ধবধবে সাদা হয়েছে। মিসির আলি চিন্তার বাধা পড়ল। দুটি মাছরাঙা হঠাৎ উড়ে গেছে। তাদের উড়ে যাওয়ার পেছনে ব্যাখ্যা আছে। গ্রামের এক তরুণী মেয়ে নদীতে স্নান করছে। সে হয়তো ভেবেছে আশেপাশে তাকে লক্ষ্য করার মতো কেউ নেই। অর্ধনগ্ন হওয়া যেতে পারে। মিসির আলি খাতা খুলে চোখ সরিয়ে নিলেন। মেয়েটির চান শেষ না হওয়া পর্যন্ত তার ছাত্রের লেখা পড়া একটি শোভনকর। বিয়েতে এসে চাবন, ইংরেজি তারিখটা মনে থাকে না, বাংলাটা মনে থাকে, কারণ রবীন্দ্রনাথ মৃত্যুর পরের দিনটাই আমার বিয়ের তারিখ। স্ত্রীর নাম কুলসুম। বিয়ের আগ আমি তাকে দেখিনি, দেখার তেমন কৌতূহল বোধ করিনি। আমার দুঃসম্পর্কের এক মামা বিয়ে ঠিক করে দেন। গ্রামেরই হেডমাস্টার সাহেবের মেয়ে। বিএ পাশ করছে, বিতে ফার্স্ট ডিভিশন পেয়েছে। মেয়েটি এই যোগ্যতাই আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। গ্রামের এক কলেজ থেকে ফার্স্ট ডিভিশন পেয়ে গ্র্যাজুয়েট হওয়া সম্পূর্ণ সহজ কথা না। মামা মেয়েটির ছবি দেখিয়েছেন। মেয়েটি শুভ্রী, বেচনাক, তবে খারাপ দেখাচ্ছিল না। মামা বললেন মেয়েটির পাত্রবর্ণ উজ্জ্বল শ্যামলা। আমি ধরেই নিলাম মেয়ে কালো। বিয়ের পাত্রীর গায়ের রং কালো হলে তাকে উজ্জ্বল শ্যামলা ঘোলাটা শিষ্টাচার। আমি আমার হবু স্ত্রীর গায়ের রং বা চেহারা নিয়ে মাথা ঘামালাম না। তার প্রধান কারণ, পাত্র হিসেবে আমি নিচের দিকে। আমার বাবা মা নেই, বাড়িঘর নেই, চাকরিটাই সম্বল। বাংলাদেশের কোনো বাবা মা এতিম ছেলের সঙ্গে মেয়ে দিতে আগ্রহী না। তারা চান মেয়ে যেন শ্বশুর শাশুড়ির আদরে প্রশ্রয়ে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেরকম ঘটে না। এই সে শ্রাবণ সোমবার সন্ধ্যায় আমার বিয়ে হলো। ঠিক হলো মেয়ে বাবার বাড়িতে থাকবে। কলেজ থেকে কোয়ার্টার পাওয়ার পর মেয়ে উঠিয়ে নেওয়া হবে।
বাসরের আয়োজন হলো মেয়ের বাবার বাড়িতে। বাড়িটা সুন্দর, দোতলা পাকা দালান। সে ঘরে বাসর সাজানো হলো। সে ঘরটা বেশ বড়। পাশে রোলিং দেওয়া বারান্দা। বারান্দায় দাঁড়ালে নদী দেখা যায়। নদীর নাম রায়না। বিয়ে পড়ানো শেষ হওয়ার পর কিছু মেয়েলি আচার আছে। একই গেলাসে শরবত খাওয়া, আয়নায় মুখ দেখা ইত্যাদি। সব আচারই পালন করা হলো, শুধু আয়নায় মুখ দেখার অংশটা বাদ গেল। আমাকে জানানো হলো মেয়ে আয়নায় মুখ দেখবে না, কারণ সে খুব আয়না ভয় পায়। আমার সামান্য খটকা লাগিল। মেয়ে আয়না ভয় পাবে কেন? সে সিজিওনিক না তো? সিজিওনিক নিয়ন্ত্রণের মুখোমুখি হতে ভয় পায় বলে আয়নার সামনে দাঁড়াতে পারে না। তাদের মনোবিশ্লেষণের একটা পর্যায়ে বড় বড় আয়নার সামনে দাঁড় করানো হয়। এর মুখোমুখি হওয়াতে অভ্যস্ত করার চেষ্টা করা হয়। এই বিষয়ে আমার শিক্ষক মিসির আলি সাহেবের একটি পেপার আছে, নাম মাইন্ড মিরর গেম। কুলসুমের সঙ্গে আমার দেখা হলো বাসরাতে। আমার এক বৃদ্ধ নানি শাশুড়ি তাকে নিয়ে এলেন। গ্রামের বৃদ্ধারা অশ্লীল কথা বলতে পছন্দ করে, এই বৃদ্ধাও তার ব্যতিক্রম না। তিনি ধাক্কা দিয়ে কুলসুমকে আমার গায়ে ফেলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে বললেন, জামাই, জিনিস দিয়ে গেলাম, ব্লাউজ খুললে দেখে নাও সব ঠিক আছে কি না। এই বাক্যটির পর তিনি আরো একটি কুৎসিত বাক্য বললেন। সেই বাক্যটি লেখা সম্ভব না। ঘেন্নায় আমার শরীরে পায় জমে গেল। আমি আমার স্ত্রীর দিকে লজ্জায় তাকাতে পারছিলাম না। না জানি মেয়েটা কি মনে করছে। নানি শাশুড়ি ঘর থেকে বের হওয়া মাত্রই কুলসুম মাথার ঘোমটা সরিয়ে স্পষ্ট এবং শুদ্ধ ভাষায় বলল, তুমি নানিজানের কথায় কিছু মনে করো না। গ্রামের এক বৃদ্ধার কাছ থেকে সুরুচি আশা করা যায় না। আমি হতভম্ব হয়ে কুলসুমের দিকে তাকালাম। হতভম্ব হবার প্রধান কারণ, আমি আমার সমগ্র জীবনে এত রূপবতী মেয়ে দেখিনি। নিখুঁত সৌন্দর্য সম্ভবত একেই বলে। হেলেন অফ ট্রয়, কুইন অফ দ্য সেবা, কিউটি, এরা কেউই এই মেয়েটির চেয়ে সুন্দর তা হতেই পারে না। আমি নিজের অজান্তেই বললাম, ও মাই গড, কি দেখছি। কুসুম বলল, আমাকে দেখছি, তার কি দেখবে। আমি এখন খানিকটা অস্বস্তি নিয়ে কুলসুমকে দেখছি। কোনো হিসাবই মিলছে না। গ্রামে বড় হওয়া একটা মেয়ে আকবাড়িতে বিয়ের রাতে স্বামীর সঙ্গে তুমি তুমি বলে কথা বলা শুরু করবে না। চোখে চোখ রেখে স্বাভাবিকভাবে বসে থাকবে না। সারাক্ষণ জড়সড় হয়ে থাকার কথা। আমার চিন্তা ভাবনা সব কেমন এলোমেলো হয়ে গেল। কি বলবো বুঝতে পারলাম। কুসুম বলল, তোমার গরম লাগছে না? আমি তখন প্রবল জোরে গরম শীতের কোনো অনুভূতি নেই, তারপরেও বললাম, হু। কিছুক্ষণের মধ্যে ঝুম বৃষ্টি নামবে, এমন ঠান্ডা লাগবে যে রীতিমতো শীত করবে। আমি বললাম, হা। কুলসুম বলল, বৃষ্টি নামলে আমরা বারান্দায় বসে বৃষ্টি দেখবো। আমি বললাম, আচ্ছা। আমাদের এই বারান্দা থেকে নদী দেখা যায়। নদীর নামটা সুন্দর। তোমাকে কি কেউ নদীটির নাম বলছে? আমি বললাম, বলেছিল, এখন ভুলে গেছি। নদীর নাম রায়না। আমি বললাম, ও আচ্ছা। কুলসুম বলল, রায়নার সঙ্গে কিসের মিল বলো তো? বললাম, জানি না। কুলসুম বলল, আয়না, রায়না, আয়না, আমার ডাক নাম কিন্তু আয়না। তাই নাকি? হ্যাঁ। আমি প্রায় অপলকেই তাকিয়ে আছি আয়না নামের মেয়েটির দিকে। সে সহজেই স্বাভাবিক ভঙ্গিতে কথা বলে যাচ্ছে। কথা শুনছি, বারবার মনে হচ্ছে এই মেয়েটির প্রতিটি কথার অন্য কোনো ব্যাখ্যা আছে। ব্যাখ্যা ধরতে পারছি না। মাথার ভেতর আয়না এবং রায়না ঘুরপাক খাচ্ছে। নদীর নাম রায়না, সেই নদীতে স্নান করে অবাক মেয়ে আয়না। আমি অস্বস্তি বোধ করতে শুরু করেছি। ছড়া, কবিতা এসব কখনো আমার মাথায় আসে না। তাহলে ছড়া তৈরি করছি কেন? সমস্যাটা কি? আয়না হাসি মুখে বলল, দেখ দেখ, কি বৃষ্টি নেমেছে। ঘরের পর্দা কাঁপছে। জানালা দিয়ে ঠান্ডা বাতাস বইছে। জানালা লাগোয় কদম গাছের পাতায় বৃষ্টির শব্দ। আয়না বলল, চল বারান্দায় বসি। সে এসে হাত ধরে আমাকে দাঁড় করালো। আমার ঘোর আরো প্রবল হলো। বারান্দা অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তার নীল আলোয় চারিদিকে স্পষ্ট হয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। আমরা দুজন পাশাপাশি দুটো বেতের চেয়ারে বসে আছি। আমার রীতিমতো শীত লাগছে। আয়না একটা চাদর এনে আমার গায়ে দিয়েছে। বাইরে ঠান্ডা, চাদরের নিচে আরামদায়ক উষ্ণতা। আয়না বলল, তোমার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ। আয়না বলল, ঘুম পেলে ঘুমাও। সারাদিন নানান ধকল গেছে, তুমি ক্লান্ত হয়ে আছো। ঘুম পাবারই কথা। তুমি আরাম করে ঘুমাও, রেস্ট নাও, আমি ডেকে দেবো। আচ্ছা। আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। আমার ঘুম ভাঙলো পরের দিন ভোরে। আয়না আমাকে ডেকে তুললো, তার হাতে চায়ের কাপ। আমি প্রচণ্ড ধাক্কা খেলাম, কারণ আমার সামনে যে আয়না দাঁড়িয়ে আছে সে রাতের আয়না না, সাধারণ বাঙালি এক তরুণী। গায়ের রং শ্যামলা, বেঁচো নাক। আমি প্রচণ্ড দ্বিধার মধ্যে পড়লাম। গত রাতে আয়নাকে দেখেছি, সে সত্যি না এখন আয়না আমার সামনে দাঁড়িয়ে আছে সে সত্যি? আমি কি কোনো মানসিক সমস্যার ভিতরে যাচ্ছি? সিজিওফ্রেনিক রোগীর মতো হেলুসিনেশন হচ্ছে? তো তুমি পানি দিয়ে কুলি করে চা খাবে নাকি বাসি মুখে চা খাবে? আমি জবাব দিলাম না। আয়নার হাত থেকে চায়ের কাপ নিলাম। আয়না বলল, ঠিক আছে, বাসি মুখে চা খাও। তারপর হাত মুখ ধুয়ে নিচে যাও।
বাবা নাস্তা দিয়ে তোমার জন্য অপেক্ষা করছে। বেলা কি অনেক হয়েছে, 9:30 বাজে। নাস্তার টেবিলে আয়নার বাবা চিন্তিত গলায় বললেন, তোমার কি শরীর খারাপ করছে নাকি? আমি বললাম, না, রাতে ভালো গরম পড়েছিল, গরমে মনে হয় ঘুমাতে পারে নাই। আমি বললাম, বৃষ্টি নামার পর সব ঠান্ডা আরাম করে ঘুমিয়েছি। উনি অবাক হয়ে বললেন, বৃষ্টি মানে? বৃষ্টি তো হয় নাই তো। আমি অবাক হয়ে বললাম, বৃষ্টি হয় নাই? তিনি আমার শাশুড়িকে ডেকে বললেন, জামাই কি বলছে শোনো, কাল রাতে নাকি বৃষ্টি হয়েছে। আমার শাশুড়ি বললেন, হপন দেখেছে। এ পর্যন্ত মিসির আলি খাতা বন্ধ করলেন। গ্রামের মেয়েটি চান শেষ হয়েছে, সে চলে গেছে। মাছরাঙা পাখি ফিরে এসেছে, সে বসেছে ঠিক আগের জায়গায়। ডাইনিং টেবিলে কে কে কোন চেয়ারে বসবে সেটা যেমন ঠিক করা থাকে, পাখিদের ক্ষেত্রেও হয়তো তাই। আমি বসবো এই খুঁটিতে, তুমি বসবে ওটায়। মিসির আলি সাহেব, আপনি এইখানে? আপনার সন্ধানের সমস্ত অঞ্চল চয়ে ফেলেছি, মাইকে ঘোষণা দেবো কিনা চিন্তায় আছি। আর আপনি এইখানে বসা? বটগাছ হলো সাপের আড্ডা। চলে আসেন, চলে আসেন। তরিকুল ইসলাম উদ্বিগ্ন গলায় স্বরে বললেন। মিসির আলি বললেন, শীতকালে সাপ থাকে না, সব আইস বিসর্নে চলে যায়, শীত নিদ্রা। তরিকুল ইসলাম বললেন, পুরনো নিয়ম কানুন এখন নাই, অনেক সাপ আছে শীতকালেও জেগে আছে। আসেন তো ভাই, চিতল মাছ চলে এসেছে, আপনাকে না দেখায় কাটতেও পারছি না। চিতল মাছ রাঁধতে সময় লাগে না, কিন্তু কাটাকাটি বিরাট হাঙ্গামা। বটগাছের গুঁড়িতে বসে করছিলেন কি? দৃশ্য দেখছিলাম। দৃশ্য দেখার কি আছে এখানে? কিছুই নাই। আধমরা এক নদী, নদীর পার ঘেঁষে যে হাঁটবে সে উপায়ও নাই। সবারই নদীর পাড়ে হাগে। গ্রামের মানুষদের এমন মেন্টালিটি, বাড়িতে স্যানিটারি পায়খানা করে দিলেও হাঁকতে আসবে নদীর পাড়ে। মিসির আলী বললেন, এই প্রসঙ্গটা থাক, আসুন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আলাপ করি। কি প্রসঙ্গ? আপনার জামাইকে নিয়ে কথা বলুন। বাড়িতে যেতে যেতে আপনার জামাইয়ের কথা শুনি। সে কেমন ছেলে? ভালো, শুধু ভালো বললে কম বলা হবে, অত্যাধিক ভালো। আয়নার সঙ্গে তার বনিবনা হয় নাই, তারপর সে সব সময় আমার খোঁজ খবর করে। গত ঈদে আমাকে সিল্কের পাঞ্জাবি দিয়েছে, তার শাশুড়ির জন্য লাল কাতান শাড়ি। ভালো তো। আমের সিজনে 2 কুড়ি আম আনবেই। রাজশাহী আমি, এক ঝুড়ি খিসারত আর এক ঝুড়ি ল্যাংড়া। আয়নার সঙ্গে বনিবনা হলো না কেন? এর কোনো দোষ নাই, মেয়েটির সমস্যা, মাথা খারাপ মেয়ে। কোনো কারণ ছাড়াই 2-3 দিন দরজা বন্ধ করে বসে থাকে। ডাক্তার দেখিয়েছিলেন? তরিকুল ইসলাম বললেন, ডাক্তার কবিরাজ কিছু করতে পারবে না রে ভাই। মূল বিষয় হচ্ছে খারাপ বাতাস। জানি সায়েন্স এসব স্বীকার করে না, তারপরেও খারাপ বাতাস বলে একটা বিষয় আছে। এই বিষয়ে আপনার মতামত কি? মিসির আলী বললেন, না। তরিকুল ইসলাম বললেন, খারাপ বাতাস তৈরি করে খারাপ জিন ভূত। তাবিজ কবজ দিয়ে জিন ভূত তাড়ানো যায়, কিন্তু খারাপ বাতাস তাড়ানো যায় না, এটাই সমস্যা। মিসির আলী আয়োজন করে মাছ দেখানো হলো। গজফিতা আনা হয়েছিল, গজফিতা দিয়ে মিসির আলীকে সেই মাছ মাপতে হলো। 3 ফুটে 1.5 ইঞ্চি মিসির আলী মাছ মাপামাপি করেছেন। সেই দৃশ্যের ছবি তোলা হলো মোবাইল টেলিফোনে। একটা ছবি না একাধিক ছবি। মিসির আলী হতাশ বোধ করলেও যন্ত্রণা সহ্য করে ফেলেন। মোবাইল ফোনের সঙ্গে ক্যামেরা যুক্ত হয়ে বিরাট সমস্যা হয়েছে। সবাই ফটোগ্রাফার। বাংলাদেশের মোবাইল ব্যবহারকারীর সংখ্যায় 1 কোটি। এর অর্থ 1 কোটি ফটোগ্রাফার ক্যামেরা হাতে ঘুরছে।